করোনায় দেশে ফেরা প্রবাসীদের 4 ভাগের 3 ভাগই আর্থিক ক্ষতির শিকার। গড়ে খুইয়েছেন 2 লাখ টাকা, বাড়ছে ঋণের বোঝা। ত্রুটিপূর্ণ নির্মাণের কারণে প্রতি বছরই ভাঙছে ফেনীর মুহুরী, কহুয়া, সিলোনিয়া নদীর তীরের বাঁধ। বন্যা থেকে স্থায়ী রেহাই চান এলাকাবাসী। চরম আর্থিক সংকটে নাটোরের 2 চিনিকল। কৃষকের পাওনা 2.5 কোটি টাকা, বকেয়া বেতন প্রায় 9 কোটি। সংকট নিয়েই 22 নভেম্বর শুরু হচ্ছে আখ মাড়াই। অর্থ বছরের প্রথম 3 মাসেই হিলি স্থলবন্দরে লক্ষ্যমাত্রার চেয়ে 3 গুণ বেশি রাজস্ব আদায়। আয় বাড়লেও বাড়েনি সেবার মান। এবং মৌসুমের শুরুতেই কক্সবাজারে বেড়েছে পর্যটক, ব্যবসায় চাঙ্গা ভাব। করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলার প্রস্তুতির আশ্বাস প্রশাসনের। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি জুবায়ের ফয়সাল। কোভিড পরিস্থিতিতে দেশে ফেরা 4 ভাগের 3 ভাগ প্রবাসী শ্রমিকই আর্থিক ক্ষতির শিকার হয়েছেন। গবেষণা প্রতিবেদন বলছে, গড়ে এক একজন প্রবাসীর আর্থিক ক্ষতি হচ্ছে প্রায় 2 লাখ টাকা। দেশে ফিরে কিছুদিন গাটের পয়সা খরচ করে চললেও দীর্ঘায়িত করোনাকালে হয়ে গেছেন ঋণগ্রস্ত। অভিবাসী বিশেষজ্ঞরা বলছেন, ফেরত আসা শ্রমিকদের পরবর্তী শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দ্রুত কাজে ফিরতে পদক্ষেপ নিতে হবে সরকারকে। সাজিদ রাজুর রিপোর্ট। সৌদি ফেরত গাজীপুরের বাসিন্দা শাহিন করোনায় বাধ্য হয়ে দেশে ফিরে বেকার। শেষ হয়ে গেছে সঞ্চয়, ধার দেনা করে তাই মরিয়া কাজে ফিরে যেতে। রাস্তার যে ভিখারি, এদের চেয়ে আমরা অসহায় হয়ে গেছি। আমার বাবা টাকা মাকা দিয়ে মানুষের কাছ থেকে সুদে মুদে নিয়ে এখন আপনার দিল ব্যবস্থা করে। সুদের উপর দিয়ে টাকা লইছি, আমার হাতে তো নাই পয়সা। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের হিসেবে করোনায় চাকরি হারানো সহ নানা কারণে গত এপ্রিল থেকে 2,25,582 জন কর্মী দেশে ফেরত এসেছেন। এর মধ্যে নারী কর্মী 25,500। গবেষণা প্রতিষ্ঠান রামরুর হিসেবে গড়ে এক একজন প্রবাসীর আর্থিক ক্ষতি হয়েছে 2.25 লাখ টাকা। 4 মাস থাকতাম, আজকে 9 মাস হয়ে গেছে। কিভাবে মনে করেন এতদিন চলি, সব উল্টা পাল্টা হয়ে গেছে। সবাই আশা আকাঙ্ক্ষা থাকে আমাদের ওপর, কিন্তু সেগুলো তো পূরণ না করতে পারলে মনে করেন যে ভালো না। সংসার সুদের টাকা চালাইছিলাম। কোভিড পরবর্তী নতুন পরিস্থিতিতে বিশ্বের বিভিন্ন দেশে তৈরি হবে জনশক্তির চাহিদা। সেটি মাথায় রেখে দেশে ফেরত আসা প্রবাসীদের পাঠানোর পরামর্শ বিশেষজ্ঞদের। যে দেশগুলোর সুযোগ অলরেডি তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে, সেগুলোকে ইমিডিয়েট একটা প্ল্যানের মধ্যে আনা, ডেটাবেস ধরে এটার একটা স্পেশাল টিম করে এটাকে মনিটর করা এবং এই মেসেজগুলো যারা যাবে ওই ফ্যামিলিগুলোর কাছে আসলে পৌঁছানো খুব জরুরি। ইমিডিয়েটলি আমাকে ওয়ার্কারগুলোকে ক্যাটাগরাইজ করতে হবে। রিটার্নিং মাইগ্রেন্টদের ডাটা যদি সরকার নিয়ে থাকে, যদি কোন কোন সেক্টরকে তারা কাজ করেছে সেটার হিস্ট্রি যদি নিয়ে থাকে, কি কি স্কিল ডেভেলপ করেছে হিস্ট্রি নিয়ে থাকে, তাহলে আমার মনে হয় এমবিসির মাধ্যমে এমপ্লয়ারদের সাথে কন্ট্যাক্ট করে কিন্তু আপনার এগুলোকে দরবার করতে পারে। বিদেশে অবস্থিত বাংলাদেশি দূতাবাস পররাষ্ট্র মন্ত্রণালয়কে সঙ্গে নিয়ে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়কে দ্রুত ও দৃশ্যমান পদক্ষেপ নেওয়ার পরামর্শ তাদের। সাজিদ রাজু, সময় সংবাদ, ঢাকা। ত্রুটিপূর্ণ হয় নির্মাণের পর থেকেই ফেনীর মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর তীরের বন্যা নিয়ন্ত্রণ বাঁধের একাধিক স্থানে প্রতি বছরই দেখা দেয় ভাঙন। বন্যার পর ত্রাণের নামে সহায়তা নিয়ে স্থানীয় প্রশাসন দুর্গতদের পাশে দাঁড়ালেও এলাকাবাসীর দাবি স্থায়ী সমাধান। জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড বাঁধ নির্মাণের ত্রুটির কথা স্বীকার করে বরাবরের মতোই শোনালেন আশ্বাসের বুলি। জুলহাস তালুকদারের ক্যামেরায় আতিয়ার সজলের রিপোর্ট। গত শনিবার রাতে ভারতের ত্রিপুরা থেকে পাহাড়ি ঢলের পানির তোড়ে বাঁধের মুহুরী অংশের উত্তর দৌলতপুর এবং কহুয়ার অংশে ভাঙন সৃষ্টি হয়ে পানি ঢুকে প্লাবিত হয় 5টি গ্রাম। চলতি বছরের জুলাই মাসের মাঝামাঝি সময় 8টি স্থানের ভাঙনে প্লাবিত হয়েছিল 20টিরও বেশি গ্রাম। এভাবে প্রতি বছরই এলাকার বাসিন্দাদের একাধিকবার বন্যার কবলে পড়তে হয়। প্রতিবারই মাঠের ফসল, পুকুরের মাছ, বসত ঘরবাড়ি আর এলাকার রাস্তাঘাটের ব্যাপক ক্ষতির পর স্থানীয়রা স্থায়ী সমাধানের দাবি জানান, কিন্তু কোনো প্রতিকার নাই। মাছের ঘের, আমাদের ফসলি জমি সব নষ্ট হয়ে যায়। বারবার আমরা এভাবে লোকসানের মুখে পড়ি। ওই যে পানি উন্নয়ন বোর্ডের লোক আসতেছে, বেরিবার সমাধান করবে, গাং সংস্কার করবে, কিছু হইতেছে না। ঠিকাদাররা আসি পাত বাঁচবো কই লুটি বুড়ি খাইলায়। আমরা চাই যে মুহুরী নদী, কহুয়া, সিলোনিয়া 3টা স্থায়ী সমাধান। ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ দিতে গিয়ে বাঁধের ত্রুটির কথা স্বীকার করে ফেনীর জেলা প্রশাসক জানালেন সমস্যার স্থায়ী সমাধানের প্রয়োজনীয়তার কথা। আমরা আশা করছি যে আগামী
যে ঘোষণা দেওয়া হয়েছে ডিসেম্বরের মধ্যে বাদ করা, হয়তো শুকনো মৌসুমে বাঁধগুলো আরও ভালোভাবে করতে পারবো এবং এই বাঁধ যাতে না ভাঙে সেই জন্য আমরা চেষ্টা করব। বরাবরের মতো এবারও স্থায়ী সমাধানে বাঁধের ত্রুটি সারিয়ে পুনর্নির্মাণে দ্রুত কাজ করার আশ্বাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। এটা একটা বিস্তারিত সমীক্ষা প্রয়োজন। আমরা সমীক্ষা কাজ গত 1 বছর থেকেই চালিয়ে যাচ্ছি। বিভিন্ন জায়গায় প্রয়োজন মাফিক এবং অবস্থার সাথে সঙ্গতি রেখে আমরা এটা যুগোপযোগী এবং টেকসই একটা ডিজাইন করতেছি, যেন বারবার এই সমস্যাটা না হয়। 150 কোটি টাকা ব্যয়ে বন্যা প্রতিরক্ষায় বাঁধটি ফেনীর সদর সহ ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়া উপজেলাকে বন্যা থেকে রক্ষায় নির্মাণ করা হয় 9 বছর আগে। আতিয়াস সজল, সময় সংবাদ, ফেনী। ফেনীতে প্লাবিত এলাকা থেকে পানি নামতে শুরু করলেও তলিয়ে আছে বহু ফসলি জমি। সবশেষ পরিস্থিতি জানাতে এই মুহূর্তে ফুলগাজীর দৌলতপুর এলাকায় আছেন রিপোর্টার আতিয়ার সজল। সরাসরি যোগ দিচ্ছি তার সঙ্গে। সজল। ফয়সাল, আপনি দেখতে পাচ্ছেন যে পানি যদিও নেমে গিয়েছে, গতকাল যে ভাঙনগুলো সৃষ্টি হয়েছিল গত দুদিন ধরে মুহুরী নদী এবং কহুয়া নদী দুটি স্থান দিয়ে সে ভাঙন দিয়ে যে পানি ঢুকেছে, সেই নদীর পানি কিন্তু নামতে শুরু করেছে, কিন্তু না অনেকটা নেমে গিয়েছে। কিন্তু যে নেমে যাওয়ার আগে যে পানিতে যে ক্ষত সৃষ্টি হয়েছে, যে ক্ষতির যে পরিমাণটা, সেই ক্ষত চিহ্নগুলো কিন্তু দৃশ্যমান হতে শুরু করেছে। দেখতে পাচ্ছেন কি সড়ক ব্যবস্থা, কি মানুষের বসতঘর, ফসলি মাঠ, সব জায়গায় কিন্তু একটি ক্ষত চিহ্ন দৃশ্যমান হতে শুরু করেছে, যা খুব ভয়াবহ। আপনাকে যদি বলি, এই পরশুরাম ফুলগাজীতে কিন্তু যে প্রতি বছরই একাধিকবার এ ধরনের বন্যার সৃষ্টি হয় বাঁধ ভেঙে, এবং এভাবে ক্ষতির মুখে পড়ে এই অঞ্চলের মানুষ। আপনাকে যদি বলি যে আমরা এখানকার কৃষি বিভাগের সাথে কথা বলেছি, তেনারা যেমনটা জানিয়েছেন ফুলগাজী উপজেলায় 6000 হেক্টরের মতো তারা আমন রোপা আমন চাষ হয়েছিল, কিন্তু তারা অনেকটা পাকা আধা পাকা পর্যায়ে রয়েছে। কিন্তু কৃষি বিভাগ যেটা জানিয়েছেন তার প্রায় 110 হেক্টরের মতন ক্ষতিগ্রস্ত হয়েছে, যা আমরা কৃষক সংখ্যা যদি বলি প্রায় 600-র মতো কৃষক এই ক্ষতির সম্মুখীন হয়েছেন। এবং আপনাকে যদি বলি কৃষি বিভাগ যেটা জানিয়েছেন এই ধানের যে পর্যায়ে রয়েছে তার 10% হয়তো কৃষক কিছুটা হলো তো ঘরে নিতে পারবেন, বাকি যে ফসল রয়েছে তা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং যা কোনোভাবেই এই ক্ষতি পুষিয়ে নেওয়ার মতো নয়। যেগুলো পেকে গিয়েছে অথবা 2-1 দিনের মধ্যে ঘরে তোলার কথা ছিল, শুধুমাত্র তার কিছু অংশ হয়তো কৃষক ঘরে নিতে পারবেন, বাকি সব তলিয়ে গিয়েছে। এবং যেসব ধান দুধ পর্যায়ে ছিল, সেসব ফুল পর্যায়ে ছিল, কিন্তু ওই সব ধান পুরোটাই কোনো কাজে আসবে না। আপনাকে যদি বলি এই নিয়ে এর আগেও কিন্তু জুলাই মাসে যখন বন্যা সৃষ্টি হয়েছিল তখন কিন্তু এই রোপা আমনের বীজ পর্যায়ে ছিল এবং সেই তখনও ক্ষতিগ্রস্ত হয়েছিল এখানকার কৃষকেরা। আবারও এই ক্ষতিগ্রস্ত হওয়ার ফলে কিন্তু তারা এই ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন। কৃষি বিভাগ বলছেন প্রণোদনা সহ তাদের ক্ষতি পুষিয়ে নিতে প্রয়োজনীয় ব্যবস্থা তারা গ্রহণ করবেন এবং সেই সাথে শীতকালীন যে সবজি রয়েছে সেই সবজিও প্রায় 6 হেক্টরের মতন সবজির যে আবাদ ছিল তাও কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে বলে এখানকার কৃষি বিভাগ জানিয়েছেন। তবে তারা জানিয়েছেন এই খুশি পুষিয়ে নিতে কৃষকদের তালিকা তৈরি হচ্ছে, সেই সাথে যারা মৎস্য চাষী ছিলেন, যাদের ঘেরের মাছ এবং পুকুরের মাছ তলিয়ে গিয়েছেন, মৎস্য বিভাগ সেই তালিকাও তৈরি করছেন এবং সেই সাথে যেসব অংশে ক্ষতিগ্রস্ত হয়েছে তা নির্মাণে পুনরায় কাজ করবে বলে পানি উন্নয়ন বোর্ড জানিয়েছেন। এই ছিল আমার কাছে এখানকার সবশেষ অবস্থা। ফয়সাল। প্লাবনে ব্যাপক ক্ষতিগ্রস্ত ফসলি জমির খবর জানাতে ফেনী থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী আতিয়ার সজল। রাজধানীর পাইকারি বাজার থেকে আবারও আলু প্রায় উধাও, বিক্রি হচ্ছে না সরকারের বেঁধে দেয়া দামে। আড়তদাররা বলছেন হিমাগার থেকে নির্ধারিত দামে আলু পাচ্ছেন না তারা। এদিকে সরবরাহ বাড়ায় আমদানি করা পেঁয়াজের দাম কমে আসলেও দেশি পেঁয়াজের বাজার এখনও চড়া। রাজধানীর কারওয়ান বাজার ঘুরে রিপোর্ট করেছেন হরিপদ সাহা। ঝুলছে সরকার নির্ধারিত মূল্য তালিকা, কিন্তু আড়তে নেই আলু। এখানে সেখানে যৎসামান্য আলুর দেখা মিললেও দাম নিয়ে চলছে লুকোচুরি। আড়তদাররা খুচরা 35 আর পাইকারি 30 টাকা দরে বিক্রির কথা বললেও ভিন্ন তথ্য পাওয়া যায় ক্রেতাদের মুখে। আমি 10 কেজি আলু কিনেছি 45 টাকা কেজি। কি করবেন আলু? বিক্রি করবো। আলু কত করে বিক্রি করছেন? যেটুকু আছে এমনি যে তোর কাছে 35 টাকা বেচছি, বেচা শেষ। যদি হয় স্লিপ হয় তাহলে উঠবে আপনার 30 টাকা করে উঠবে, তারা রাখে 38-39 টাকা করে আলু রাখে। প্রায় 2 সপ্তাহ আগে আলুর দাম আরেক দফা বাড়িয়ে কোল্ড স্টোরেজে 27 টাকা কেজি নির্ধারণ করে দিলেও সরকার নির্ধারিত সে দামে কিনতে পারছেন না বলে জানান আড়তদাররা। আলু বেশি দাম কোল্ড স্টোরে, আলু আনে না। সরকার যে নির্দেশ দিচ্ছে নিজে আমগুলো না খায় মরতে হইব, আমরা তো পারতাছি না, কোনো পার্টিতে আলু দিতেছে না।
মাস দুয়েক আগে ভারতের রপ্তানি বন্ধের ঘোষণায় অস্থির হয়ে যাওয়া পেঁয়াজের বাজার এখনও গরমই বলা যায়। মিশর, চীন, পাকিস্তান থেকে আমদানি করা পেঁয়াজ বিক্রি হচ্ছে মানভেদে 48 থেকে 52 টাকা কেজি দরে। দেশি পেঁয়াজের কেজি 77 থেকে 80 টাকা। বাইরের পেঁয়াজের দাম আমাদের কেজিতে গত এক মাসের মধ্যে আরো 15 থেকে 20 টাকা কমে আসছে। এগুলো আপনার 70 টাকার মধ্যে ছিল। আমদানি একটু বাড়ছে, সেই কারণে আপনার রেটও কমে গেছে। এই যে মুড়ি কাটা পিসটা নতুন পিসটা না, এই পিসটা লাগাইছিল গত 4-5 দিন আগে, বৃষ্টি হলো না, অনেক পিস তলা গেছে, পচে গেছে, তারা আবার ভাঙিয়ে লাগাই দিয়েছে। মানে গৃহস্থর চাহিদা আছে, আবার এই যে খাওয়াটাও মনে করেন চাহিদা আছে। পেঁয়াজ ও আলুর বাজার নিয়ন্ত্রণে টিসিবি ট্রাকে করে বিভিন্ন পয়েন্টে 25 টাকা কেজি আলু আর 30 টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি চালু রেখেছে। হরিপদ সাহা, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রামের খাতুনগঞ্জে পাইকারি বাজারে পেঁয়াজের দাম কমলেও বাড়তি আদার দাম। বিস্তারিত জানাতে এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার শফিকুল আলম। সরাসরি যাচ্ছি তার কাছে। শফিক। ফয়সাল, যেটি বলতে পারি চট্টগ্রামের খাতুনগঞ্জে এই মুহূর্তে পেঁয়াজের দাম একবারে কমতির দিকে, প্রতিদিনই কমছে পেঁয়াজের দাম। কারণ বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রায় 200-এরও বেশি যে আমদানিকারক অনুমতিপত্র নিয়েছে, তাদের সব পেঁয়াজ কিন্তু চট্টগ্রামের খাতুনগঞ্জে চলে এসেছে। আপনি এই মুহূর্তে যে পেঁয়াজটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে ইরানের পেঁয়াজ। এই পেঁয়াজটি বিক্রি হচ্ছে 40 থেকে 45 টাকার মধ্যে কিন্তু এই পেঁয়াজগুলো বিক্রি হচ্ছে। আর যদি আরেকটু পাশে যদি আমি দেখাই, ওই যে পাশে যে ছোট আকৃতির যে পেঁয়াজগুলো রয়েছে, আপনি হয়তো দেখতে পাচ্ছেন ক্যামেরার মাধ্যমে, এই পেঁয়াজটি এখন সবচেয়ে বড় ডিমান্ড হচ্ছে এই পেঁয়াজ, এটি দেশি পেঁয়াজ। এই পেঁয়াজটি বিক্রি হচ্ছে একেবারে 72 টাকায় বিক্রি হচ্ছে। এবং এছাড়া মিশরে যে পেঁয়াজগুলো রয়েছে সেগুলো 45 থেকে 48 টাকার মধ্যে বিক্রি হচ্ছে। এবং একটি বড় ধরনের সমস্যার সৃষ্টি হচ্ছে, সেটি হচ্ছে মিয়ানমারের পেঁয়াজ এনে কিন্তু ব্যবসায়ীরা বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে। যারা নৌপথে, অর্থাৎ যারা এলসি করে যারা এনেছেন, তাদের পেঁয়াজগুলো গ্যাস উঠে কিন্তু নষ্ট হয়ে গেছে। এবং যারা সমুদ্রপথে এনেছেন চোরাই পথে, সেগুলো কিন্তু পানি ঢুকে কিন্তু পচে গেছে। অর্থাৎ মিয়ানমারের কোনো পেঁয়াজ কিন্তু চট্টগ্রামের খাতুনগঞ্জে নাই। তবে এখানে সবচেয়ে যেটি হচ্ছে, দেশি পেঁয়াজের কিন্তু বাজার ধরে রেখেছে এবং আধিপত্য দেশীয় পেঁয়াজের দামও বেশি, মানও ভালো দেশীয় পেঁয়াজ। কারণ গতবারের অভিজ্ঞতার আলোকে কিন্তু এবার কিন্তু প্রচুর দেশীয় পেঁয়াজের চাষ হয়েছে। তারা সেই পেঁয়াজের দাম, দেশীয় পেঁয়াজগুলো তারা বাজারে এনেছেন, বেশি টাকাও পাচ্ছেন। তবে একেবারে বাড়তির দিকে আছে আদা। অর্থাৎ যে আদাগুলো রয়েছে, যেগুলো চায়না যে আদাগুলো রয়েছে, প্রতি কেজি বিক্রি হচ্ছে একবার 250 থেকে 60 টাকায়। অর্থাৎ পেঁয়াজের দাম কমলেও কিন্তু আবার বাড়তির দিকে কিন্তু আদার দাম। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য খাতুনগঞ্জ থেকে। ফয়সাল। চট্টগ্রাম থেকে নিত্যপণ্যের বাজারের খবর জানাচ্ছিলেন সহকর্মী শফিকুল ইসলাম। পেঁয়াজ আমদানি শুরু, তবে 55 টাকার কমে তা বিক্রি করা সম্ভব নয় বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। দুপুরে রাজধানীর পুরানা পল্টনে অর্থনৈতিক সাংবাদিকদের সংগঠন ইকোনমিক রিপোর্টার্স ফোরাম ইআরএফের বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড 2020-এ প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্যমন্ত্রী কথা বলেন। মন্ত্রী বলেন, 3 দিন আগে থেকে দেশে পেঁয়াজ আসা শুরু হয়েছে। চাহিদার তুলনায় 8 থেকে 9 লাখ মেট্রিক টন পেঁয়াজের ঘাটতি হয়। এবার ভারতে সংকটের কারণে বাংলাদেশও ঘাটতির মধ্যে পড়েছে। এবছর 9টি ক্যাটাগরিতে 15 জন ইআরএফ সদস্য সেরা রিপোর্টার হিসেবে নির্বাচিত হন। এবছর অ্যাওয়ার্ড প্রদানে সহায়তা করেছে দ্য এশিয়া ফাউন্ডেশন। বিজয়ীদের ক্রেস্ট, সম্মাননা সহ নগদ 50,000 টাকা পুরস্কার দেওয়া হয়। অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ী সাংবাদিকদের হাতে ক্রেস্ট ও চেক তুলে দেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। সময় টেলিভিশনের প্রতিবেদক জুবায়ের ফয়সাল কোভিড-19 অর্থনীতি ক্যাটাগরিতে সেরা প্রতিবেদকের পুরস্কার পান। আজকে যদি 43 টাকা, 44 টাকা বা 42 টাকা যদি চিটাগাং পোর্টে ইজিপ্ট থেকে পেঁয়াজ, টার্কি থেকে পেঁয়াজের কস্ট পড়ে, ব্যবসায়ীদের প্লাস ব্যবসায়ীদের প্রফিট, যারা নিয়ে আসবে মধ্যস্বত্বী তাদের প্রফিট, পাইকারদের প্রফিট এবং খুচরা বাজারের প্রফিট, এটা কোনো অবস্থাতেই আমরা 55 টাকার নিচে নামাতে পারবো না। ভোক্তাদের দিকে তাকাতে হবে, কৃষকদের দিকে তাকাতে, দুটো সমন্বয় করতে হবে। এই সব কথাগুলো আপনাদের লিখতে হবে। পেঁয়াজ একটি রাজনৈতিক ইস্যু হয়ে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক। এ কারণে অন্য দেশের উপর নির্ভরশীল না হয়ে স্বয়ংসম্পূর্ণ হওয়ার পরিকল্পনা সরকারের। স্বয়ংসম্পূর্ণ হতে হলে উচ্চ ফলনশীল জাতের পেঁয়াজের চাষ সারা দেশে দ্রুত ছড়িয়ে দিতে হবে, বাড়াতে হবে গ্রীষ্মকালীন উৎপাদন। রবিবার মন্ত্রণালয় থেকে মেহেরপুর সদর উপজেলার কালীগাংনী গ্রামে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট আয়োজিত গ্রীষ্মকালীন পেঁয়াজের মাঠ দিবসে প্রধান অতিথির বক্তব্যে অনলাইনে একথা বলেন মন্ত্রী। অনুষ্ঠানে কৃষি মন্ত্রণালয় আগামী 3 বছরের মধ্যে দেশে পেঁয়াজের উৎপাদন 10 লাখ টন বাড়ানোর উদ্যোগ নিয়েছে বলে জানান কৃষি সচিব মোহাম্মদ মেজবাহুল ইসলাম।
উচ্চ ফলনশীল বাড়ি 5 জাতের পেঁয়াজের চাষ সারা দেশে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে সরকারের পক্ষ থেকে গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষিদের বীজ, উপকরণ, প্রযুক্তি সহ সব ধরনের সহযোগিতা দেওয়া হবে। মন্ত্রী বলেন, পেঁয়াজ, রসুন সহ মশলা জাতীয় ফসলের চাষে কৃষক যেন সহজেই ঋণ পায়, কমিটির মাধ্যমে তা মনিটরিংও করা হবে। দ্রুতই বাংলাদেশ 5G'র যুগে প্রবেশ করবে, এজন্য বিশেষায়িত বাজার নিশ্চিত করে বিনিয়োগে যেতে হবে বলে মন্তব্য করেছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার। গতকাল দুপুরে গ্রামীণফোন আয়োজিত এক ওয়েবিনারে তিনি বলেন, প্রচলিত শিক্ষা ব্যবস্থার মধ্যেই ডিজিটাল দক্ষতার বিষয়টি অন্তর্ভুক্ত করতে হবে। ডিজিটাল ডিভাইস উৎপাদনের মাইল ফলকে পৌঁছেছে বাংলাদেশ। এখন দেশের মোট চাহিদার প্রায় 60% ডিজিটাল পণ্যই উৎপাদন করা হয় বাংলাদেশে। তারুণ্যের সাথে সম্ভাবনার পথে স্লোগানে এক ওয়েবিনারে জিপি এক্সপ্লোরারের উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার। দেশের সব স্থানে ডিজিটাল সেবা পৌঁছে দিতে সরকারের পাশাপাশি বেসরকারি খাতকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। 5G'র যুগে প্রবেশ করব অতি দ্রুত। এইটা বিশেষায়িত একটি প্রোডাক্ট, অতএব বিশেষায়িত প্রোডাক্টের জন্য বিশেষায়িত বাজার যদি তৈরি না হয়, তাহলে একবারে এত বড় বিনিয়োগের দিকে যাওয়ার সময় আমাদেরকে একটু সতর্ক হয়ে যেতে হবে। ছাত্রছাত্রী যারা আছে তাদের কাছে ডিজিটাল ডিভাইসেস পর্যন্ত নাই, এবং তাদের হাতে যদি আমরা ডিজিটাল ডিভাইস দিতে না পারি, তাহলে কিন্তু আমাদের একটা বড় সংকট হয়ে যাবে। অনুষ্ঠানে জিপির প্রধান নির্বাহী কর্মকর্তা বলেন, তরুণদের জন্য উদ্ভাবনী নানা উদ্যোগ নিয়ে দেশে ডিজিটাল ইকোসিস্টেম তৈরিতে কাজ করছে গ্রামীণফোন। জিপি এক্সপ্লোরার প্ল্যাটফর্মটি তরুণদের ডিজিটাল দক্ষতা বাড়াতে কাজ করবে। একজন তরুণ যদি তার রাইট স্কিল সেটটা ডেভেলপ করতে পারে, তাহলে আসলে সে জীবনে তার স্বাধীনতা পেয়ে যায়। এটাই কিন্তু তাকে ইনোভেটিভ প্রোডাক্ট তৈরিতে, তাদেরকে সলিউশন সেন্ট্রিক প্রোডাক্ট তৈরিতে তাদেরকে সহযোগিতা করবে। আমাদের যে ছোটভাবে সম্ভব আমরা এইখানে সেই ভূমিকাটা রাখতে চাই। অন্যান্য অতিথিদের মাঝে উপস্থিত ছিলেন গ্রামীণফোনের হেড অফ কমিউনিকেশনস খায়রুল বাশার, এসডিজির সাবেক প্রিন্সিপাল সেক্রেটারি ও প্রিন্সিপাল কোঅর্ডিনেটর আবুল কালাম আজাদ, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ আক্তার হোসেন। ঈশিতা ব্রহ্ম, সময় সংবাদ, ঢাকা। ঋণ পরিশোধে ডিসেম্বর পর্যন্ত ছাড় পেলেন ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের গ্রাহকরা। রোববার বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে ঋণ পরিশোধের সময় বাড়ানো হয়। বিভাগের মহাব্যবস্থাপক জুলকার নাইন স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়, আর্থিক প্রতিষ্ঠানের গ্রাহকরা আগামী ডিসেম্বর পর্যন্ত স্বল্প ও দীর্ঘমেয়াদী ঋণের কিস্তি শোধ না করলেও খেলাপি হবেন না। নির্দেশনায় বলা হয়, জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত সময়ে কোনো গ্রাহক ঋণের কিস্তি পরিশোধ করতে না পারলে তা বিলম্ব হিসেবে বিবেচনা করা হবে। একই সঙ্গে 2021 সালের জানুয়ারি থেকে বিলম্বিত ওই কিস্তির পরিমাণ ও সংখ্যা পুনরায় নির্ধারণ করতে পারবে সংশ্লিষ্ট আর্থিক প্রতিষ্ঠান। এই সময়ের মধ্যে ঋণের উপর কোনোভাবেই জরিমানা বা সুদ কার্যকর করা যাবে না বলেও নির্দেশনায় বলা হয়েছে। এর আগে করোনা ভাইরাসের প্রভাবে দেশে ব্যবসা বাণিজ্যের লোকসানের কথা বিবেচনা করে গেল 28 সেপ্টেম্বর ব্যাংকের গ্রাহকদের ঋণ পরিশোধের ছাড় ডিসেম্বর পর্যন্ত বাড়িয়ে একটি সার্কুলার করে বাংলাদেশ ব্যাংক। নাটোর জেলার দুটি চিনিকলে কৃষকদের অক্টোবর পর্যন্ত গত মৌসুমের পাওনা প্রায় 2.5 কোটি টাকা। এছাড়া কর্মকর্তা কর্মচারীদের অক্টোবর পর্যন্ত বেতন ভাতা পাওনা রয়েছে প্রায় 9 কোটি টাকা। এমন ভয়াবহ আর্থিক সংকটের মুখে 22 নভেম্বর থেকে শুরু হবে আখমারাই। বিস্তারিত নাটোর প্রতিনিধি আল মামুনের পাঠানো তথ্য ও ছবিতে রিপোর্ট। 22 নভেম্বর থেকে চলতি মৌসুমের আখমারাই কার্যক্রম চালাতে নাটোর জেলার নাটোর চিনিকল ও নর্থ বেঙ্গল চিনিকলে চলছে মেরামতের কাজ। চলতি মৌসুমের আখমারাইয়ের প্রস্তুতি নেওয়া হলেও দুটি চিনিকলের কাছ থেকে গত মৌসুমে প্রায় 2 কোটি টাকা পাওনা কৃষকদের। এ অবস্থায় আখ চাষে আগ্রহ হারাচ্ছেন কৃষকরা। আগের টাকায় শোধ হয়নি, এখন আবার মিল খুলতেছে, তো আমরা কি টাকা পাবো না? দেনা পাওনা দিতে পারি না, বিদে আমরা চলতে ঠিক মতো পারি না। শুধু কৃষকদেরই নয়, চিনিকল দুটির প্রায় 1,500 কর্মকর্তা ও শ্রমিক কর্মচারীদের বেতন 2 মাস থেকে 4 মাস পর্যন্ত বাকি। এতে মানবেতর জীবন পার করছেন তারা। কোনো বেতন পাচ্ছি না, বেতন ভাতা সবই আমাদের বন্ধ। মানবতার জীবনযাপন করছি আমরা, ছেলে মেয়েদের লেখাপড়ার খরচ, আমাদের পরিবার পরিজন বাবা মার নিয়ে বসবাস করার মতো আমাদের আর পরিবার নাই। মিল কর্তৃপক্ষ বলছে, আখমারাই শুরুর আগেই কৃষকদের টাকা পরিশোধ করা হবে, আর মজুদ থাকা চিনি বিক্রি হলে কর্মচারী শ্রমিকদের বেতন পরিশোধ করা হবে। সর্বত্র চেষ্টা করতেছেন মন্ত্রী লেভেলে এবং মন্ত্রণালয়ের বিভিন্ন মন্ত্রণালয় ঘোরাঘুরি করতেছেন, অর্থ মন্ত্রণালয় দৌড়
করতেছেন অন্তত কিছু টাকা এই কালেকশন করার জন্য, তা নাহলে তো এই আগামী মাড়াই মৌসুম চালু করা খুব দূর হয়ে পড়বে। দুটি চিনি কলে প্রায় 10,000 মেট্রিক টন চিনি মজুদ আছে। গত মৌসুমে লোকসান গুনেছে প্রায় 150 কোটি টাকা, আর মিল দুটির ব্যাংকে ঋণের পরিমাণ 570 কোটি টাকা। সময় সংবাদ, নাটোর। অক্টোবর মাসেও রেকর্ড পরিমাণ রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। অক্টোবর মাসে তারা 211 কোটি বা 2.11 বিলিয়ন মার্কিন ডলার দেশে পাঠিয়েছেন। গেল 4 মাসে প্রবাসীরা প্রায় 9 বিলিয়ন ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন। রবিবার বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য তুলে ধরা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, চলতি অর্থ বছরের প্রথম 4 মাসে পাঠানো রেমিট্যান্স আগের অর্থ বছরের একই সময়ের তুলনায় 43.24% বেশি। আগের অর্থ বছরের প্রথম 4 মাসের তুলনায় প্রবাসীরা 264 কোটি ডলার বেশি পাঠিয়েছেন। অর্থনীতিকে গতিশীল রাখতে ভূমিকা রাখায় দেশবাসীর পক্ষে প্রবাসীদের ধন্যবাদ জানান অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল। বিশ্বব্যাংকের এক প্রতিবেদন উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, চলতি বছর বাংলাদেশের রেমিট্যান্স প্রবাহ আরও 8% বৃদ্ধি পাবে। চলতি অর্থ বছরের প্রথম 3 মাসে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রার চেয়ে 3 গুণ বেশি রাজস্ব আদায় করেছে হিলি কাস্টমস। কিন্তু রাজস্ব আদায় বাড়লেও বাড়েনি সেবার মান। অবকাঠামো দুর্বলতায় বাড়ছে ভোগান্তি। রাজস্ব আদায়ের ধারা অব্যাহত রাখতে বন্দরের অবকাঠামো উন্নয়নে সরকারকে পদক্ষেপ নেওয়ার আহ্বান সংশ্লিষ্টদের। হিলি প্রতিনিধি শফিকুল ইসলাম শফিকের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। করোনার কারণে দীর্ঘ 2.5 মাস বন্ধ থাকার পর গেল 8 জুন আবারও এ বন্দর দিয়ে আমদানি রফতানি কার্যক্রম শুরু হয়। এরপরই রাজস্ব আদায়ে রেকর্ড গড়ে হিলি স্থলবন্দর। গেল কয়েক বছর ধরে লক্ষ্যমাত্রা অর্জিত না হলেও চলতি অর্থ বছরের প্রথম 3 মাসেই লক্ষ্যমাত্রার চেয়ে 3 গুণ রাজস্ব আদায় হয়েছে হিলি স্থলবন্দর থেকে। তবে রাজস্ব আদায় বাড়লেও বাড়ছে না স্থলবন্দরের সেবার মান। এখানকার রাস্তাঘাট খানাখন্দে ভরা। দীর্ঘদিনেও গড়ে ওঠেনি ট্রাক টার্মিনাল। রাস্তার দুপাশেই দাঁড়িয়ে থাকে পণ্যবাহী ট্রাকগুলো। ব্যাহত হয় স্বাভাবিক কার্যক্রম। এখানে জামের কারণে কোনো ভাড়া হয় না। মনে করেন জামে আটকে থাকছি, ভাড়া মারতে পারছি না, সময় ব্যয় হয়ে চলে যাচ্ছে। ঠিক আছে, রাস্তাঘাট খারাপ। 100 বার 7 দিনে মনে করেন 3 বার গাড়ি ঠিক করা লাগে। আমাদের যেখানে আধা ঘন্টা টাইম লাগতো সেখানে আমাদের 1 ঘন্টা টাইম লাগতেছে। এই নিয়ে আমরা বড় সমস্যার মধ্যে আছি। যদি রাস্তাগুলো ঘাটগুলো উন্নত করা হয়, 4 লেনের করা হয়, যানজট মুক্ত করা হয়, তাহলে আমরা আরো অনেক গুণ বেশি রাজস্ব দিতে পারবো। বন্দরের অবকাঠামো উন্নয়ন হলে আরো বেশি রাজস্ব আদায় সম্ভব বলে মনে করে হিলি কাস্টমস। পণ্যের অভাবে যেন বাজারটা অস্থির না হয় সে ব্যাপারে আমরা তৎপর আছি। অর্থবছর শেষে এই হিলি বন্দরের যে রাজস্ব লক্ষ্যমাত্রা আছে সেই রাজস্ব লক্ষ্যমাত্রা অবশ্যই অর্জিত হবে এবং আমরা হয়তো আরো বেশি আদায় করতে পারবো। চলতি বছরের প্রথম 3 মাসে 30 কোটি 27 লাখ টাকা রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা থাকলেও আদায় হয়েছে 84 কোটি 78 লাখ টাকা, যা লক্ষ্যমাত্রার চেয়ে 45 কোটি টাকা বেশি। সময় সংবাদ, হিলি। ডিজিটাল ক্যাম্পেইন চালু করলো দেশীয় ইলেকট্রনিক্স জায়ান্ট ওয়ালটন। এর আওতায় টিভি কিনে রেজিস্ট্রেশন করলেই 50% পর্যন্ত ছাড় পাবেন ক্রেতারা। রাজধানীর ওয়ালটন কর্পোরেট অফিসে আয়োজিত ডিজিটাল ক্যাম্পেইনের উদ্বোধনী অনুষ্ঠানে এই ঘোষণা দেওয়া হয়। ইএমআই বা মাসিক কিস্তিতে কিনলেও এ ছাড় দেওয়া হবে। 1 নভেম্বর থেকে শুরু হয় এই ক্যাম্পেইন পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত চলবে। ক্যাম্পেইনের পাশাপাশি সারা দেশে চলছে ওয়ালটন টিভি এক্সচেঞ্জ মেলা। করোনার দ্বিতীয় ঢেউ আসতে না আসতেই অর্থনীতিতে মন্দার আভাস ইউরোপ জুড়ে। এরই মধ্যে জিডিপি প্রবৃদ্ধির গতি ছুটেছে নেতিবাচক ধারায়। এবারের ভঙ্গুর অবস্থা থেকে ঘুরে দাঁড়াতে অনেক কাঠখড় পোড়াতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন অর্থনীতিবিদরা। তবে ইউরোপের কেন্দ্রীয় ব্যাংক বলছে সব রকম প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে মন্দা মোকাবিলায় প্রস্তুত তারা। করোনা সংক্রমণের প্রথম ধাক্কাতেই নাস্তানাবুদ হয়েছিল ইউরোপ। ভঙ্গুর অর্থনৈতিক অবস্থা কাটিয়ে এখনও পুরোপুরি সচল হয়নি অর্থনীতি। এমনই প্রেক্ষাপটে দ্বিতীয় ঢেউ ঠেকাতে হিমশিম খাচ্ছে ফ্রান্স, জার্মানি সহ পুরো ইউরোপ। এর মধ্যে দেশ জুড়ে লকডাউন ঘোষণা করেছে ইউরোপের সবচেয়ে বড় অর্থনীতির দেশ জার্মানি ও ফ্রান্স। একই পথে হাঁটছে চেক রিপাবলিক ও আয়ারল্যান্ড। এর ফলে বন্ধ হয়ে গেছে এসব দেশের হোটেল, রেস্তোরাঁ সহ অনেক ব্যবসা প্রতিষ্ঠান। আংশিক লকডাউন ঘোষণা করেছে ইতালি। পরবর্তী লকডাউনের তালিকায় আছে স্পেন ও যুক্তরাজ্য। এমন অবস্থায় নির্মাণ ও
উৎপাদনশীল খাতসহ বন্ধের মুখে অনেক প্রতিষ্ঠানের কার্যক্রম। গবেষণা প্রতিষ্ঠান ইউরোস্ট্যাট এক পরিসংখ্যানে জানিয়েছে, গেল জুলাই থেকে সেপ্টেম্বরে ইউরোপের জিডিপি প্রবৃদ্ধি এক লাফে 12% পৌঁছায়। বিশেষ করে ইউরো ব্যবহারকারী 19টি দেশের প্রবৃদ্ধি হয় 12.7%। তবে দ্বিতীয় প্রান্তিকেই প্রবৃদ্ধিতে ধস নামে, যা 1995 সালের পর সবচেয়ে কম। বিশ্লেষকরা বলছেন, করোনায় যে খাদে পড়েছে ইউরোপের অর্থনীতি, তা থেকে উঠে আসা সহজ হবে না। আবার কবে অর্থনীতির ঘুরে দাঁড়ানোর সুখবর পাবো তা বলা মুশকিল। এরই মধ্যে করোনা ভাইরাসের যে দ্বিতীয় দফা আঘাতের ঢেউ আছড়ে পড়েছে, তাতে একক মুদ্রা ব্যবহারকারী দেশগুলোতে প্রায় মন্দা নিয়ে এসেছে। দুর্ভাগ্যজনকভাবে তৃতীয় প্রান্তিকের প্রবৃদ্ধি আমাদের পিছনের দিকে নিয়ে গেছে, আর এর থেকে উত্তরণ প্রায় অসম্ভব। চতুর্থ প্রান্তিকে প্রবৃদ্ধি আরো নিচে নেমে যাবে। জিডিপি প্রবৃদ্ধির এই নেতিবাচক ধারাকে চূড়ান্ত অবনতি হিসেবে উল্লেখ করে ধস ঠেকাতে দ্রুত পদক্ষেপের কথা জানিয়েছেন ইউরোপের কেন্দ্রীয় ব্যাংক প্রেসিডেন্ট। যেসব তথ্য পাচ্ছি তাতে মনে হচ্ছে ইউরোপের অর্থনীতি পুনরুদ্ধারের সম্ভাবনা ভাবনার চেয়েও দ্রুত গতিতে কমছে। তবে চতুর্থ প্রান্তিকে ঠিক কি ঘটবে তা এখনই বলা মুশকিল। আমাদের যত রকম সুযোগ আছে তা কাজে লাগিয়ে এ থেকে উত্তরণের উপায় খুঁজব। ইউরোস্ট্যাটের পরিসংখ্যান বলছে, ইউরোপে বেকারত্বের হার গেল সেপ্টেম্বরে ছিল 8.3%। এই হার সামনের দিনগুলোতে আরও বাড়তে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিশ্লেষকরা। সাজিদ রাজু, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। করোনায় দেশে ফেরা প্রবাসীদের 4 ভাগের 3 ভাগে আর্থিক ক্ষতির শিকার, গড়ে খুইয়েছেন 2 লাখ টাকা, বাড়ছে ঋণের বোঝা। ত্রুটিপূর্ণ নির্মাণের কারণে প্রতি বছরই ভাঙছে ফেনীর মুহুরী কহুয়া সিলোনিয়া নদীর 2 তীরের বাঁধ। বন্যা থেকে স্থায়ী রেহাই চান এলাকাবাসী। এবং মৌসুমের শুরুতেই কক্সবাজারে বেড়েছে পর্যটক, ব্যবসায়ী চাঙ্গা ভাব। করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় প্রস্তুতির আশ্বাস প্রশাসনের। এই ছিল এই সময়ের বাণিজ্যের সঙ্গে থাকুন সময়।